জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর সাবেক মন্ত্রী মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীরের সমর্থকদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন সেখানকার ছাত্র জনতা ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। সকালে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ির মাঠে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে গাজীপুরের জেলা নেতৃত্ববৃন্দরা বলেন, আকম মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর পলাতক থাকলেও তাদের দোসররা এখনও সরব আছে। সুযোগ পেলেই ছাত্র জনতার উপর হামলা করে। 24 ঘন্টার মধ্যে হামলার জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন তারা। দুপুরে একই মাঠে বিচারের দাবিতে সমাবেশ করবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাকর্মীরা। এর আগে গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে ঢাকা মেডিকেল কলেজ গাজীপুর আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের কাছে ঘটনার বিবরণও জানতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি বলেন, গাজীপুরের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, এর পেছনে যারাই জড়িত থাকুক তদন্তর ব্যবস্থা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরের ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন 7 শিক্ষার্থী, এর মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে। আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। এটা ইনভেস্টিগেশনে আগে তো আমি পুরোটা বলতে পারবো না। আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ধরনের কাজকে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা রাখছে বলেও দাবি করেন তিনি। শনিবার সকালে দ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান বইয়ের প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব আইন কানুন নিয়ম নীতি লঙ্ঘন করে ভারত বসে উস্কানি দিচ্ছে শেখ হাসিনা। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছেন, শান্ত হন। আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। 24-এর গণহত্যার বিচার সবার আগে, তারপর অন্য কিছু। কক্সবাজারে দলের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যে কোনো গুজব ও নাশকতার চেষ্টা রুখে দেবে সাধারণ মানুষ। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে, আগে বিচার তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। সংস্কারের নামে বেশি সময় নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের নেতা অধ্যাপক মুজিবুর রহমান। সকালে ঢাকার মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জনগণ আগে সংস্কার চায়, তারপর নির্বাচন, গণতন্ত্রের কথা বলবে। আওয়ামী লীগের নিজেই গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। আগে সংস্কার তারপরে নির্বাচন, এইটা সকলের ডিমান্ড। এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন, এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না। আবার এইটা সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে। সেই জন্য দীর্ঘসূত্রিতা নয়,
যত দ্রুত পারা যায় সংস্কার কাজকে শেষ করে নির্বাচনের ব্যবস্থা করে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা ম্যারাথনের পঞ্চম আসর। অংশ নিয়েছেন 10,000-এর বেশি নারী পুরুষ। উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা বললেন, সুস্থ সবল প্রজন্ম গড়তে এমন আরও আয়োজন চান তারা। শনিবার ভোরের আলো ফোটার আগেই বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে হাজির হন অংশগ্রহণকারীরা। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এদিন এলিট ম্যারাথনে অংশ নেয়া এলিটরা দৌড়ান 42 কিলোমিটার আর হাফ ম্যারাথন 21 কিলোমিটার। এইবার 10 কিলোমিটারের 3টি সহ 5টি ক্যাটাগরিতে দৌড়ান অংশগ্রহণকারীরা। দৌড়বিদদের প্রত্যাশা, স্বাস্থ্য ও সচেতন ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে এমন ম্যারাথন ভূমিকা রাখবে। এদিকে পর্যায়ক্রমে দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান সেনাপ্রধান। পাশাপাশি আগামী বছর 31 জানুয়ারি ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আমরা একটা সুন্দর ম্যারাথন করলাম, যেখানে 10,000-এর উপরে ম্যারাথনাররা ছিলেন, দেশি এবং বিদেশি। এখানে উদ্দেশ্য জয় পরাজয় নয়, উদ্দেশ্যটা ছিল যে দেশ এবং জাতিকে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে অন্তর্ভুক্ত করা। আমরা আজকে যেই সাড়া আমরা পেয়েছি, আমরা অভিভূত, এবং ইনশাআল্লাহ পরবর্তীতেও আমরা এ ধরনের ম্যারাথন সংগঠিত করব। নেক্সট ইন্টারন্যাশনাল ম্যারাথন হবে 31শে জানুয়ারি 2026-এ ইনশাআল্লাহ। সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার হাসনামারা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেটগামী একটি বাসের সাথে সুনামগঞ্জগামী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় সিএনজির 5 যাত্রী। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত 3 চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নাটোরে চাঁদা না দেয়ার চামড়ার আড়তে অগ্নিসংযোগের অভিযোগে উঠেছে। অগ্নিসংযোগের ভেড়া ও লবণপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 10 লাখ টাকার। শুক্রবার রাত 12টার দিকে শহরের বনবেল ঘড়িয়া চামপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় একটি চামড়ার আড়তে হঠাৎ আগুন জ্বলতে দেখলে ফায়ার সার্ভিসকে জানান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আড়তে থাকা লবণ ও চামড়া পুড়ে ছাই হয়ে যায়। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বিএনপির রাজনীতির সাথে যুক্ত এক ব্যক্তি চামড়া ব্যবসায়ী মাসুদ রানার কাছ থেকে বেশ কয়েকদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। সেই চাঁদা না দেওয়ার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা হয়ে থাকতে বলে পরে দাবি করা হয়। সাতক্ষীরা উপকূল এলাকায় বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। শুক্রবার ও শনিবার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে চালামান পাথওয়ে টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুয়ার পিপল ইউরোপিয়ান ইউনিয়ন প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন ডেভেলপমেন্ট কোঅপারেশনের প্রধান মিশেল ক্রুস। এ সময় তিনি কৈখালী ইউনিয়নের পারানপুর গ্রামের কাকরাঘাট গ্রামের কমিউনিটির সাথে আলোচনার সভায় অংশ নেন। পরে সদস্যদের বাস্তবায়িত আইজির স্টল, ভেড়া ও সোনালী মুরগি পালন, ভেটকি মাছের চাষ, সেলাই কাজ, সরিষা চাষ, অক্সিনেটেড ভ্যানের মাছের পোনা পরিবহন, কাঁকড়ার ব্যবসা ও ক্ষুদ্র ব্যবসার আইজিএ এবং প্রসপারিটি বাড়ির আইজিএ পরিদর্শন করেন। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। যুক্তরাষ্ট্রের আলাস্কায় 10 আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন আরোহীদের কেউই জীবিত নেই। এ নিয়ে 10 দিনের ব্যবধানে 3টি ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বেরিং এয়ারলাইন্সের বিমানটি উনালটিক থেকে নোমের উদ্দেশ্যে যাত্রা করে, কিন্তু পথিমধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বেরিং সাগরের নর্টন সাউন্ড নামক অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাডারের তথ্য বলছে আকস্মিকভাবে উচ্চ ও গতি হারাচ্ছিল বিমানটি, যদিও এর প্রকৃত কারণ এখনও জানতে পারেনি কোস্টগার্ডের কর্মকর্তারা। এর আগে ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বিমান বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারান 67 জন। এর রেস্ট না কাটতেই ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত হন আরও 7 মার্কিন নাগরিক। Rescue swimmers are out on the ice. They were able to see inside the aircraft, and they saw 3 individuals who were unresponsive without any signs of life. The remaining 7 people are believed to be on board, but due to the extent of the damage, the rest of the aircraft was inaccessible. ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট ফেরত জরিপের আভাস 27 বছরে অঞ্চলটিতে জয়ের পথে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। এনডিটিভির তথ্য শনিবার স্থানীয় সময় বেলা 12টা পর্যন্ত 70 আসনের বিধানসভায় 45টিতে এগিয়ে আছে বিজেপি। বিপরীতে দিল্লির বর্তমান ক্ষমতাসীন আম আদমি পার্টি এগিয়ে আছে মাত্র 25টি আসনে। দিল্লিতে একক বা সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে যে কোনো দলকে জিততে হবে ন্যূনতম 36টি আসন। বুধবার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপের আভাস মেলে বিধানসভার 35টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারে বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য 60% বেশি ভোটার উপস্থিতি ছিল দিল্লির এবারের বিধানসভা নির্বাচনে। রাজধানী হিসেবে আলাদা গুরুত্ব থাকায় দিল্লির নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য ভাবমূর্তিরও লড়াই। যুক্তরাষ্ট্র থেকে আরও 487 জন সম্ভাব্য অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন, জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান প্রায় 500 ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর চূড়ান্ত আদেশ এরই মধ্যে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। এর আগে গেল বুধবার 104 ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসর অবতরণ করে একটি মার্কিন সামরিক বিমান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চলমান অভিবাসী গণপ্রত্যাবাসন কর্মসূচির অধীনে হাতে পায়ে বেড়ি পরিয়ে যেভাবে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে তাতে বিষয়টি নিয়ে বিরোধ দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে। নিজস্ব ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার অভিবাসীদের ফেরত না নেয়ার ক্ষুব্ধ বিরোধীরা, যদিও আন্তর্জাতিক বাধ্যবাধকতার দোহাই দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি। 11 দিন পরে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন ট্রফির আসর। বহুজাতিক এই টুর্নামেন্টে আগে ক্রিকেট ফিরছে ভুলতে বসা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এই 3 দেশের অংশগ্রহণ প্রায় 6 বছর পর বিকেল 3টায় শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এর আগে শেষবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আয়োজন করা হয়েছিল 2019 বিশ্বকাপের আগে। আয়ারল্যান্ডের ঘরের মাঠে অনুষ্ঠিত সেই সিরিজে বাকি 2 প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের চ্যাম্পিয়ন হয়েছিল মাশরাফি নেতৃত্বাধীন টাইগার্স দল। এরপর গেল 6 বছর টি-20 চাপে হারিয়ে গিয়েছে ত্রিদেশীয় সিরিজ। অথচ একটা সময় অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতে নিয়মিতই বসত 3 দেশের ওয়ানডে টুর্নামেন্ট। ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত আয়োজিত হয়েছে মোট 121টি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। জাতীয় দলের নির্বাচকদের চাকরি ছেড়ে আবাহনীর কোচ হলেন হান্নান সরকার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের ঘরোয়া লিগের অন্যতম ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন সাবেক টাইগার ক্রিকেটার। বাংলাদেশের বয়স ভিত্তিক ও জাতীয় দল মিলে প্রায় 9 বছর নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান সরকার। তবে জাতীয় দল নির্বাচকের দায়িত্বে মেয়াদ শেষের 1 মাস আগেই তিনি
দায়িত্ব থেকে অব্যাহতি নেন। বিসিবির দায়িত্ব ছাড়ার সময়ই ইঙ্গিত দিয়েছিলেন সুযোগ পেলে কোচিং পেশায় মনোযোগ দিতে চান এই সাবেক ক্রিকেটার। এবার সেই ইঙ্গিতেই বাস্তবে রূপ দিলেন তিনি। এদিকে ডিপিএলের একই আসরে আবাহনী ক্লাবের হান্নান সরকারের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তারেক আজিজ খান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।